5ই অক্টোবর 2025। আমি সেই শহরের কথা বলছি যেখানে মানুষ প্রাণ বাঁচাতে পালাচ্ছিল, যেখানে সামরিক বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরীহ মানুষের ওপর। তারা দরজা ভেঙে পরিবারগুলোকে টেনে বের করে তাদের উপর চালায় নির্মম গণহত্যা। কিন্তু এই বাহিনীগুলো কোনো সেনাবাহিনীর সাথে লড়ছিল না, বরং সাধারণ নাগরিকদের শিকার করছিল। ফলাফল, রাতারাতি প্রায় 100 জন মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, শত শত পরিবার নিখোঁজ হয়, আর পুরো মহল্লা পরিণত হয় এক ধ্বংসস্তূপে। এটা ইতিহাসের অন্যতম নৃশংস রক্তকেই হামলা হিসেবে বিবেচিত, কিন্তু দুঃখজনকভাবে আমরা হয়তো এটাকে ততটা গুরুত্ব দেইনি যতটা এর প্রাপ্য। আর এখান থেকে শুরু হয় এক দুঃস্বপ্নের কাহিনী। আমি কথা বলছিলাম সুদানকে নিয়ে। সুদান এমন একটি দেশ যা শত শত বছর ধরে নিজেদের মতো যুদ্ধ করে চলছে, যেখানে সোনা, ক্ষমতা এবং রাজনীতি এখন গণবিধ্বংসী অস্ত্রে পরিণত হয়েছে। এই সংঘাত শুধু জমি বা নেতৃত্বের নয়, এটি এমন এক প্রতিযোগিতা যেখানে প্রত্যেকেই চায় আফ্রিকার সবচেয়ে সম্পদশালী এই দেশটির নিয়ন্ত্রণ নিতে এবং নিরীহ জনগণের দুর্দশা হতে মুনাফা অর্জন করতে। 30 মাসেরও বেশি সময় হয়ে গেছে সুদান যেন নিজেকে ধ্বংস করছে। এই যুদ্ধে লড়ছে দুই জেনারেল, সুদানের সশস্ত্র বাহিনী SAF এবং র্যাপিড সাপোর্ট ফোর্স RSF। 400-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং 1 কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘ বলছে এটা আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর মধ্যে একটি। আর এই সবকিছুর পেছনে হাত রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে প্রশ্ন থেকে যায়, সুদানের মানুষ এত বছর ধরে রক্ত ছড়াচ্ছে কেন? আর এই সবকিছুর পেছনে সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বা কি? আসসালামু আলাইকুম, আমি নূরজামান উজ্জ্বল। আজকের ভিডিওতে আমরা চোখ রাখবো সুদানের এই নোংরা রাজনীতির কোথা থেকে শুরু, আর এর পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে, বর্তমান পরিস্থিতি এবং আগামীতে কি কি ঘটতে চলছে, আর এসবের শেষই বা কোথায়। সবকিছু শুরু হয় 1956 সালে। তখন সদ্য স্বাধীন হওয়া সুদান দ্রুত এক ভয়ানক চক্রে আটকে পড়ে, যেখান থেকে তারা আজও বের হতে পারেনি। স্বাধীনতার মাত্র 2 বছর পরেই প্রথম সামরিক অভ্যুত্থান হয়। নতুন সিভিল সরকারকে সরিয়ে দেয় সেনাবাহিনী। সেখান থেকে গড়ে ওঠে সুদানের সশস্ত্র বাহিনী SAF, একটি বাহিনী যারা ঠিক করত কে দেশ চালাবে আর কে ক্ষমতা হারাবে। মিলিটারি কন্ট্রোলের কারণে একের পর এক সরকার বদলাতে থাকে। 1969 সালে জেনারেল জাফর নাইবেরি ক্ষমতায় আসেন এবং টানা 16 বছর শাসন করেন। এরপর আবার অভ্যুত্থান এবং তার পতন হয়। তারপর 1988 সালের অভ্যুত্থান, যা আজকের সুদানের ভিত্তি করে দেয়। জেনারেল ওমর আল বশির, তিনি টানা 30 বছর শাসন করেন। এক অবিশ্বাস্য সময়কাল। এক জেনারেল যেখানে কয়েক মাসও টিকে না, সেখানে তিনি কিভাবে 3 দশক টিকেছিলেন? আল বশির ছিলেন চতুর রাজনীতিক। তিনি SAF এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন যাতে সেনাবাহিনী কখনোই তার শাসন ভাঙতে না পারে। তিনি বড় বড় পদে নিজের অনুগত জেনারেলদের বসাতেন। সব ব্যবসা ও অর্থের উৎস তাদের হাতে দিতেন। দুর্নীতি চলত আর টাকাগুলো চলে যেত সেনা শাসকদের পকেটে। এই সময়ে দারফুরে অঞ্চলে কিছু বিদ্রোহী মিলিশিয়া ছিল যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছিল। কিন্তু আল বশির তাদের অস্ত্র দিলেন, অর্থ দিলেন আর নিজের ব্যক্তিগত বাহিনী হিসেবে ব্যবহার করলেন। এই বাহিনী পরে পরিচিত হয় র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF নামে। তাদের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ হামদান দাগালো, যাকে আল বশির ডাকতেন হেমিদতি, মানে আমার সমর্থক। আল বশির হেমিদতিকে সোনার খনি, অস্ত্র, এমনকি লিবিয়া সীমান্ত হয়ে সোনা ও তেলের চোরাচালানের অনুমতি দিয়েছিলেন। এভাবেই তিনি এক ভয়ঙ্কর সাম্রাজ্য তৈরি করেন। এদিকে 2009 সালে দক্ষিণ সুদানের মানুষ প্রতিবাদে ফেটে পড়ে, কারণ তাদের সম্পদ লুট হয়ে যাচ্ছিল। অবশেষে 2011 সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে এবং তাদের নতুন দেশ গঠন করে, আর সাথে নিয়ে যায় পুরো সুদানের 70% তেলের রিজার্ভ। ফলে উত্তর সুদানের অর্থনীতি ধ্বংস হয়ে পড়ে। মানুষের কাছে খাবার নেই, কাজ নেই, টাকাও নেই। তবু মিলিটারি দিন দিন আরো ধনী ও ক্ষমতাশালী হয়ে ওঠে। 2018 সালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানুষ রাস্তায় নামে, শুরু হয় প্রতিবাদ, যা পরিণত হয় বিপ্লবে। তখন দেশে দুটি শক্তিশালী বাহিনী, SAF আব্দেল ফাতাহ আল বুরহানের নেতৃত্বে এবং RSF হেমিদতির নেতৃত্বে। 2021 সালে তারা দুজন মিলে আল বশিরকে ক্ষমতাচ্যুত করে জেলে পাঠায়। সুদানের ইতিহাসে এটি ছিল সর্বশেষ সামরিক অভ্যুত্থান। সবাই ভেবেছিল এবার সুদান বদলাবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, কিন্তু বাস্তবতা পুরোই উল্টো। দুই বাহিনীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে শুরু হয় সংঘাত। চুক্তি প্রস্তাব করা হয় RSF কে অন্তর্ভুক্ত করা হবে SAF এর অধীনে, অর্থাৎ একত্রিত হয়ে একটি সেনা গঠন করবে। কিন্তু হেমিদতি রাজি হননি। তার মতে এত কষ্টে করা বাহিনীকে অন্যের অধীনে দেওয়া মানে নিজের সবকিছু হারানো, কারণ RSF এর মাধ্যমে সে গড়ে তুলেছিল বিশাল সোনার ব্যবসা, অস্ত্র কেনার অর্থ এবং নিজস্ব সৈন্যবাহিনী। তাই সে তখন সুদানের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়। তিনি তার সমস্ত নিয়ন্ত্রণ ও অর্থ SAF এর হাতে তুলে দিতে রাজি ছিলেন না। RSF একে একে সুদানের শহর ও রাজ্য দখল করা শুরু করে।
আরএসএফ শুধু জমি দখল করছিল না, বরং সেখানকার মানুষের জীবন নিয়ন্ত্রণ করছিল। জমি দখলের পরে সেই এলাকার লোকদের আরএসএফ নিয়ন্ত্রিত সোনার খনিতে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হতো। এখন প্রশ্ন হলো, এসবের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের ভূমিকা কোথায়? আর এখানেই গল্পের সবচেয়ে অন্ধকার দিকটা লুকানো, সোনা, যেটা সুদানের যুদ্ধের জ্বালানি। প্রতিটা গুলির পেছনে, প্রতিটা মৃত্যুর পেছনে সেই সোনার দাম লুকিয়ে আছে। দক্ষিণ সুদান আলাদা হওয়ার পর সুদানের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে এই সোনা। সরকারি হিসাব অনুযায়ী বছরে 60 টনেরও বেশি সোনা উৎপাদন হয়, আর এর 97% সরাসরি রপ্তানি হয় দুবাইতে। দুবাই, যাকে বলা হয় সিটি অফ গোল্ড, যেখানে নিজস্ব কোনো সোনার খনি নেই, তবুও সে সোনার শহর। দারফুরে আরএসএফ এর প্রধান নিয়ন্ত্রণ ছিল এই সোনার খনিগুলোতেই। লিগ্যালভাবে চুক্তি হয় সোনার বিনিময়ে অস্ত্র, ড্রোন, ট্রাক আর বোমা বারুদ। শুধু 2024 সালেই প্রায় $1.5 বিলিয়ন সোনার রপ্তানি হয়, যা দেশের মোট রপ্তানির অর্ধেকেরও বেশি। লিক হওয়া ডকুমেন্ট, স্যাটেলাইট ডেটা আর ব্যাংক ট্রেসের প্রমাণ মেলে দুবাইয়ের ভেতরের ফ্রন্ট কোম্পানিগুলোর নেটওয়ার্কই এই লেনদেনগুলো চালাচ্ছে। বড় বড় শেল ফান্ড, সুদানি ও এমিরাতি ব্যবসায়ীরা একত্রে এই চোরাচালান নিয়ন্ত্রণ করে। এই যুদ্ধ শুধু রাজনীতি নয়, এটা সোনার ব্যবসা। কে রপ্তানি নিয়ন্ত্রণ করবে, কে সই দেবে, কার হাতে থাকবে সোনার খনি, এ নিয়েই চলছে ক্ষমতার লড়াই। কাগজে কলমে ওয়াশিংটন এই যুদ্ধপতিদের উপর নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু বাস্তবে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেখানো হয় কয়েকটা বড় বড় নাম, কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, কিন্তু ভেতরে ভেতরে লেনদেন চলতে থাকে। নতুন কোম্পানি খুলে নতুন নামে রপ্তানি হয়। একটা ওয়েবসাইট বন্ধ করলে যে পরিমাণ প্রভাব পড়ে, এই নিষেধাজ্ঞার প্রভাব তার থেকেও কম। কারণ টাকা সবারই লাগে, আর এই টাকার উৎস সুদানের সোনা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর আমেরিকা মিলে জেদ্দার টক্স আয়োজন করেছিল সুদানের এই দুই যুদ্ধবাজকে এক টেবিলে বসে সমাধান খোঁজার জন্য। শিরোনামে লেখা হয়েছিল টেলস ফর সুদান, কিন্তু বাস্তবে কেউ সুদানের জন্য কাজ করেনি। শান্তির নামে যেখানে চলছিল নতুন ব্যবসা। 2025 সালের মাঝামাঝি করা হয় এক নতুন চুক্তি, দ্য কট ফ্রেমওয়ার্ক। ঘোষণা দেওয়া হয় 3 মাসের অস্ত্রবিরতি, 9 মাসের জন্য জনগণের শাসন আর বাইরের অস্ত্র সরবরাহের বন্ধের প্রতিশ্রুতি। কিন্তু 1 মাসের মধ্যেই সব ভেঙে পড়ে। মাত্র 1 মাসে 10,800 সাধারণ মানুষ নিহত হয়। আজ পর্যন্ত 1.5 লক্ষ মানুষ মারা গেছে, আর 13 মিলিয়নেরও বেশি মানুষ স্থানচ্যুত হয়েছে। এখন শান্তি বলতে বোঝানো হচ্ছে দুই যুদ্ধ নেতাকে তাদের অংশের ক্ষমতা দিয়ে দেওয়া। যে শাসকরা বছরের পর বছর গণহত্যা চালিয়েছে, তাদেরই আবার ক্ষমতায় বসানো। এটাই কি ন্যায় বিচার? এটাই কি শান্তি? বাস্তবতা হলো, জিও পলিটিক্সে কোনো স্থায়ী শান্তি নেই, আছে শুধু স্বার্থের ব্যবসা। প্রতিটা দেশ, মুসলিম হোক কিংবা অমুসলিম, দেখে শুধু নিজের স্বার্থ। ইরান, তুরস্ক, মিশর সবাই কোনো না কোনো ভাবে এই যুদ্ধে যুক্ত। ইরান ড্রোন পাঠাচ্ছে, মিশর করছে সোনার ব্যবসা, তুরস্ক বিক্রি করছে আধুনিক TB2S ড্রোন। এটাই ছিল জিও পলিটিক্যাল মার্কেট প্লেস, যেখানে সংঘাত মানেই সুযোগ। যত যুদ্ধ হবে, দুর্বল দেশ তত দুর্বল থাকবে, আর শক্তিধররা আরো শক্তি লাভ করবে। আজ সুদান এক বিশাল সমাধিক্ষেত্র, যেখানে ক্ষমতা, জমি আর সোনার লড়াইয়ে মানবতা হারিয়ে গেছে। এই কবর কারা খুঁড়ছে? সেই শাসকরাই, যারা প্রসাদে বসে নিজেদের স্বর্ণ রাজত্ব গড়ে তুলছে। তাহলে প্রশ্ন হলো, যখন একটি যুদ্ধ এত দেশ ও ব্যবসায়ীর জন্য লাভজনক হয়ে ওঠে, তখন সেখানে শান্তির কোনো আশা কি আমরা সত্যিই করতে পারি? আল্লাহ হাফেজ।